সাপ্তাহিক ছুটিতে বেড়ানোটা যদি নেশা হয় তবে আসতেই পারেন একদিনের সফরে কলকাতার কাছে বারাসাতে শঙ্কর মঠ ও মিশন, যেখানে বিশাল জায়গা জুড়ে তৈরি অপরূপ সুন্দর এক মন্দির ও অসংখ্য গাছগাছালিতে ভরা মন্দিরের সামনে বিশাল এক চত্বর। তাহলে চলুন আমরা জেনে নিই এই মঠ ও মিশন সম্পর্কে বিশদ তথ্য। নমস্কার, সুপ্রভাত। আমাদের চ্যানেল এক্সপ্লোরার্স পার্সুটে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব এক পবিত্র মঠ ও মিশনে, যা দেখে আপনাদের ভালোই লাগবে। এটি বারাসাতে অবস্থিত। সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান ব্যাসকুণ্ডের পাশে পাহাড়ের চূড়ায় যে শঙ্কর মঠ প্রতিষ্ঠিত হয়েছে, এটি তারই শাখা। চলুন যাওয়া যাক তাহলে সেই শঙ্কর মঠ ও মিশন দেখতে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আমি শিয়ালদা নর্থে হাসনাবাদ লোকাল ধরেছি। আপনারা বনগাঁ, দত্তপুকুর বা হাবড়া লোকাল ধরেও বারাসাত জংশন স্টেশনে নামতে পারেন। আচ্ছা, আমি নেমে পড়েছি বারাসাত স্টেশনে। বারাসাত স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এবার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখানে টিকিট কাউন্টারে পাশ দিয়ে বেরোবো। সামনে ওভারব্রিজ দিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। প্রচণ্ড কুয়াশা আজকে, তাই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। ফুট ওভারব্রিজ দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিকে পড়ে 1 নম্বর প্ল্যাটফর্ম। বারাসাত স্টেশনে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়েই পড়ে টোটো স্ট্যান্ড। আমরা টোটোয় করে যাব চাঁপাডালি মোড়। ভাড়া পড়বে 10 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি বারাসাতের চাঁপাডালি মোড়ে। চাঁপাডালি মোড় থেকে আমি আবার অটো ধরে যাব শঙ্কর মঠ ও মিশন। এই যে চাঁপাডালি মোড়, এখানে দুটো রাস্তা দেখা যাচ্ছে। বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে বনগাঁর দিকে, আর ডান দিকের রাস্তা যাচ্ছে টাকি বসিরহাট। আমরা যাব ডান দিকের রাস্তা ধরে। ওখানে আছে অটো স্ট্যান্ড থেকে আমরা মঠ ও মিশনে চলে যাব। যারা কলকাতায় গাড়ি নিয়ে আসবেন তারা যশোর রোড ধরে এসে মধ্যগ্রাম হয়ে চাঁপাডালি মোড়ে এসে টাকি বসিরহাটের দিকে ঘুরে যাবেন। হাওড়া স্টেশন থেকে চাঁপাডালি মোড় আসতে পারেন L238 বাসে। কাজীপাড়া কোনটা যাবে? শঙ্কর মঠ ও মিশন। হ্যাঁ, একটু আগে অটো আছে আগে। দাদা, কাজীপাড়া শঙ্কর এটা কত ভাড়া? 10 টাকা। এই যে স্বামী বিবেকানন্দ রোড বলে লেখা তোরণটা দেখতে পাচ্ছেন, তার উল্টো দিকে অটো স্ট্যান্ড। আমাকে অটো নামিয়ে দিল কাজীপাড়া স্টপেজে। সামনেই হচ্ছে শঙ্কর মঠ ও মিশনের তোরণ। রাস্তার ওপরই তোরণটা রাখা আছে। আমরা তোরণের তলা দিয়ে মঠের দিকে এগিয়ে যাব। তোরণের তলার এই রাস্তাটা ধরে একটু এগোলেই চোখে পড়ে এক বিরাট শিব মূর্তি, যেটা একটা মন্দিরের ওপর রাখা আছে। রাস্তার ওপর শিব মন্দিরটা পাড়ায় আমি এগিয়ে চলেছি। আজকে সকাল থেকেই প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডা পড়েছে। এটা শঙ্কর মঠের প্রথম গেট, এটা বন্ধ থাকে। এইটা দ্বিতীয় গেট, এই গেটটা দিয়ে আমরা ঢুকবো। গেট দিয়ে ঢুকেই দুটো প্রস্তর ফলক চোখে পড়ে। লেখা আছে শঙ্কর মঠ ও মিশন, যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজ। গেট দিয়ে ঢুকেই পড়ে বাঁদিকে সুন্দর প্রশস্ত জায়গা। এখানে বাঁধানো রাস্তা, সামনে মঠ, চারদিক বড় বড় গাছে ছাওয়া। প্রথমে শঙ্কর মঠের এই মন্দির এবং তৎসংলগ্ন গর্ভগৃহ একটু দেখে নেওয়া যাক। সুন্দর গেরুয়া বর্ণ এই মন্দিরের দুটো রত্ন আছে,
একটা সামনে আর একটা পিছনে। এছাড়াও ছোট বড় অসংখ্য রত্ন মন্দিরের চূড়ার চারিদিকে রয়েছে। মন্দিরের এই স্থাপত্যশৈলী সত্যিই চোখে পড়ার মতো এবং আলাদা একটা আকর্ষণ সৃষ্টি করে। মন্দিরের ডিজাইনটা সত্যি খুব সুন্দর। বড় রত্ন, তার সঙ্গে অসংখ্য ছোট রত্ন, জানালার ওপরের কাজ সত্যি মনোমুগ্ধকর। এই মন্দিরের গঠনশৈলী অসাধারণ, সুন্দর কারুকাজ করা, ভেতরেও কারুকাজ করা। ওপরে 2 রত্ন বিশিষ্ট আপনাদেরকে আগেই দেখিয়েছি, এছাড়া তো অসংখ্য রত্ন আছে ছাদের ওপর, আর ভেতরেও জানলার ধারেও সুন্দর করে কাজ করা। চলুন দেখে নিই একবার। গর্ভগৃহের ভেতরে বারান্দায় দাঁড়িয়ে আছি, জানলার ওপর সুন্দর এরকম কাজ করা। এবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক। গর্ভগৃহ সংলগ্ন নাট মন্দিরটি বেশ বড় এবং খুব সুন্দর। এখানে 8টি বড় বড় স্তম্ভ চোখে পড়ে, যার ওপর নাট মন্দিরের সিলিংটি রক্ষিত আছে। এই নাট মন্দিরে অজস্র পাখা চোখে পড়ে, আর নাট মন্দিরের সিলিংটি সুন্দর করে ডেকোরেশন করা, বিশেষ করে এই অংশটি। সিলিংয়ের নিচে অসংখ্য ছোট ছোট কাঁচের জানলা চোখে পড়ে। গর্ভগৃহ সংলগ্ন নাট মন্দিরে ডান দিকের দরজার কাছে এই মঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের একটি ছবি রাখা আছে। গর্ভগৃহ সংলগ্ন নাট মন্দিরে 3টি দরজা চোখে পড়ে। একটি দরজা গর্ভগৃহের সামনে রয়েছে, যেটি প্রধান দরজা, আর বাকি দুটি হলো গর্ভগৃহের ডান দিকে এবং বাম দিকে। গর্ভগৃহের ভেতর একটা বেদির ওপর ও অক্ষরটি রাখা আছে। তার সামনে রয়েছে একটি শিবলিঙ্গ, পাশে রয়েছেন নন্দী মহারাজ এবং তার সামনে একটি ত্রিশূল রাখা আছে। গর্ভগৃহের বাইরে সুন্দর বারান্দা করা আছে এবং সেই বারান্দা দিয়ে আপনি গর্ভগৃহকে প্রদক্ষিণ করতে পারবেন। আমরা এখন চলুন গর্ভগৃহকে একটু প্রদক্ষিণ করে নিই। এবার আমরা গর্ভগৃহের পাশের এই দরজাটা দিয়ে মন্দিরের একতলায় যাব, যেখানে আছে জ্যোতির্ময় যোগী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের সমাধিস্থল। আজ থেকে 100 বছর আগে তদানীন্তন অবিভক্ত বাংলার আধ্যাত্মিক পুণ্যভূমি চট্টলার মিরেরসরাই উপজেলার রাজাপুর গ্রামে 1315 বঙ্গাব্দের 5ই অগ্রহায়ণ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজ জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে মানব সেবার লক্ষণ ও ধর্মের প্রতি অনুরাগ প্রকাশ পায়। 17 বছর বয়সে ঈশ্বর লাভের উদগ্র বাসনায় সংসার ত্যাগ করে আশ্রয় গ্রহণ করেন তার গুরু পরমহংস শ্রীমৎ স্বামী স্বরূপানন্দের চরণে। গুরুর আদেশে তিনি 1921 সালে সীতাকুণ্ডে প্রতিষ্ঠা করেন শঙ্কর মঠ মিশন। শ্রী শঙ্করের জীবনাদর্শকে চলার পথের আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে এই অঞ্চলের মানুষের কাছে গীতার বাণী প্রচারের মহান ব্রতে নিজের জীবন উৎসর্গ করেন তিনি। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যে সময় একেবারেই অনুন্নত ছিল, সে সময় তিনি পায়ে হেঁটে বাংলাদেশের বিভিন্ন জেলাসহ
ভারতের ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্গম অঞ্চল পরিভ্রমণের মাধ্যমে গীতার বাণী প্রচার করেছে। শ্রী শ্রী বাবামণির অসংখ্য ভক্ত কানাডা, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে 14টি মঠ প্রতিষ্ঠা করেছেন। গীতাপ্রাণী সাধক 1980 সনের 1 অগ্রহায়ণ শঙ্কর মঠে প্রতিষ্ঠা করেন অখণ্ড গীতাপাঠের এক বিরল আয়োজন, যার রজত জয়ন্তী উদযাপিত হয় 1412 বঙ্গাব্দে। এছাড়াও সীতাকুণ্ডে তার উদ্যোগে স্থাপিত হয়েছে ব্রহ্মানন্দ দাতব্য চিকিৎসালয়, শঙ্কর মঠ অনাথ আশ্রম, শঙ্কর মঠ সংস্কৃত কলেজ ইত্যাদি প্রতিষ্ঠান। সুদীর্ঘকাল গীতার জ্যোতি ছড়িয়ে 2006 সালের 2রা এপ্রিল রাত 12টা 20 মিনিটে স্থূলদেহ ত্যাগ করে মহাসমাধি লাভ করেন পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজ। এবার আমরা দেখে নেব গর্ভগৃহের বাইরে মন্দির চত্বরের মধ্যে কি কি আছে। গেট দিয়ে ঢুকেই ডান দিকে পড়ে মঠ, বাঁ দিকে পড়ে মঠের রান্নাঘর ও আই হসপিটাল। সামনে এই আই ফাউন্ডেশন লেখা আছে জ্যোতিরাশ্বরানন্দ আই ফাউন্ডেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার। এখানে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, ডায়াবেটিক কাম মেডিসিন, হোমিও, স্বাস্থ্য শিবির এগুলো করা হয়। এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে টয়লেটের ব্যবস্থা। এই হচ্ছে রান্নাঘর। আসছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভেতরে চেয়ার টেবিল রাখা আছে, যেখানে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ভেতরে আরেক ধারে বিভিন্ন সবজি রাখা আছে। আপনার নাম কি? আমার নাম সুকান্ত সাহা। আচ্ছা, আপনি রান্নাঘরে? আমি এখানে রান্না করি। আজকে কি মেনু আছে? আজকে এখনো ঠিক হয়নি, তারপরেও একটা বেগুন পাতুরি হবে, বাঁধাকপি হবে, ডাল হবে। এখানে মোটামুটি কতজন লোকের? এখানে সকালে 30 জন, কমে দুপুরবেলা 70 জন, 80 জন, রাত্রিবেলা 50 জন। এবার লোক কখনো বাড়ে কখনো কমে, ওটা কোনো ঠিক থাকে না। ঠিক আছে। এই মঠের প্রধান গেট দিয়ে ঢুকেই ডান দিকে পড়ে এক সুন্দর বাগান, যেখানে বাঁধাকপি, মূলো ইত্যাদি চাষ করা আছে। আর তার ঠিক উল্টো দিকেই পড়ে বিরল ব্রহ্মবেল গাছ। ব্রহ্মবেল এখানে ফলে আছে, এটা আরো বড়। পেয়ে গিয়েছিলাম মঠের এক মহারাজকে, যিনি এই ব্রহ্মবেল সম্বন্ধে কিছু বললেন। আপনার নামটা বলুন। আমার নাম শ্রীমৎ মিহিরানন্দ মহারাজ। নমস্কার। গাছটা মানে খুবই বিরল গাছ। ও বিরল গাছ, এটা ব্রহ্মবেল। মানে আগের দিনে বহু প্রাচীনকালে মুনি ঋষিরা হিমালয় বিভিন্ন পাহাড় অঞ্চলে যখন মানে ধ্যান করতো, ওইখানে তো অন্নের ব্যবস্থা নেই, ফল খেয়ে তারা জীবন নির্বাহ করতো। এ তো যেমন ব্রহ্ম বলে এই বেলে একটু খেলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর এমনি আয়ুর্বেদিক এটা খেলে অনেক উপকার হয়। নমস্কার। আর একটু এগুলির চোখে পড়ে বেশ কিছু ফুল গাছ লাগানো আছে এবং বাগানটাও দেখতে বেশ সুন্দর। এখানে দেখুন ব্রোকলি গাছ লাগানো আছে, ব্রোকলি ফলেওছে। পাশে এই লাল ফুলটা বেশ সুন্দর লাগছে দেখতে। বাগানের পাশেই আরো কিছু গাছ আছে। ডান দিকের গাছটা হরিতকি গাছ আর বাঁ দিকেরটা আমলকি গাছ। এই মঠের প্রশস্ত ফাঁকা চত্বরের এক পাশে চোখে পড়ে একটা বেশ বড় বাড়ি, যেখানে ভক্তরা থাকতে পারেন। এখানে মহারাজরাও থাকেন। এই মঠ সংলগ্ন পুরো চত্বরে 360 ডিগ্রি ভিউটা একবার দেখে নিন। মন্দিরের দুদিকে দুটি প্রস্তর ফলক লাগানো আছে। এই বিশ্বজনীন নৌকার মন্দির শুভ উদ্বোধন করেন শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। তৎকালীন বিদেশমন্ত্রী শ্রী প্রণব মুখার্জি 7 ডিসেম্বর 2008 সালে
ইউনিভার্সাল প্রেয়ার হল উদ্বোধন করেন শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের জন্ম শতবর্ষে। গর্ভগৃহের বাইরে মন্দিরের এই অংশটিও শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের সমাধিস্থলে প্রবেশ করা যায়। এই মঠের পাশেই রয়েছে গোশালা, ছোট্ট গোশালা, তার সামনেই দাঁড়িয়ে আছে। শুধু বিচুলি খায়, শুধু বিচুলি খায় নাকি? বিচুলি খায়, খৈল খায়, ভুসি খায়, ভুট্টা গাছ। আচ্ছা, ভুট্টা গাছ লাগানো হয়েছে, লাগানো হয়েছে। এতটুকু হয়েছে, একটু বড় হলে ওইগুলো কেটে সব গরু খায়। আচ্ছা আচ্ছা 1 বিঘি জমি ভুট্টা গাছ। আচ্ছা। গৌশালার পাশে এটা হচ্ছে শ্বেতচন্দন গাছ, এইটা রুদ্রাক্ষ গাছ, বিরল রুদ্রাক্ষ গাছ। এবার মঠের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষ মহারাজের সঙ্গে কথা বলে নিলাম। নমস্কার মহারাজ, একটু এই মঠ সম্বন্ধে কিছু আমার দর্শকদের জন্য বলুন, চ্যানেলের দর্শক। পরাশর শঙ্কর মঠ মিশন বাংলা 1400 সালে এটা স্থাপিত হয়। আমাদের পরমারাধ্য গুরুদেব ব্রহ্মলীন শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ এই মঠের স্থপতি। উনি 2006 সালে ওনার দেহ অন্ত হয়। এই মঠেরই নিচে ওনার সমাধি ক্ষেত্র স্থাপিত আছে। শঙ্কর মঠ মিশন একটি বৈদিক ভাবধারায় গীতা প্রচারক একটি সংস্থা। সমস্ত ভারতবর্ষ তথা বাংলাদেশ এবং দেশের বাইরে বার্মা, মায়ানমার, আমেরিকাতে, কানাডাতেও আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে। গীতাকে প্রচার করার জন্য উনি আজীবন সংগ্রাম করে গেছেন। সাথে সাথে আমরা আধ্যাত্মিকতার সাথে সাথে সামাজিক বিভিন্ন প্রকল্প আমাদের আছে। এখানে একটি জ্যোতিষানন্দ আই ফাউন্ডেশন নামে একটি দাতব্য চিকিৎসালয়, এখানে বিনা পয়সায় আমরা চক্ষু পরীক্ষা থেকে এবং স্বাস্থ্য পরীক্ষা বিভিন্ন রকমের করে থাকি এবং বিনা পয়সায় আমরা চোখের অপারেশনগুলো করে দিচ্ছি। এছাড়া একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যেখানে দরিদ্র মেধাবী ছাত্রদের বিনা পয়সা না, স্বল্প নামমাত্র মূল্যে ওদেরকে শিক্ষা প্রদান করে থাকি। এছাড়া আমাদের পশ্চিমবাংলায় আরও 4টি মঠ আছে। কোন্নগরে, হালিশহর, হরিণঘাটা এবং নবদ্বীপে আমাদের আরও একটি ব্রাঞ্চ আছে। বাংলার বাইরেও ত্রিপুরায়, আসামে, উত্তরাখণ্ডে আমাদের ব্রাঞ্চ আছে। মূলত আমাদের মাদার সেন্টার চট্টগ্রাম সীতাকুণ্ড অবিভক্ত ভারতে যখন ছিল, এখনও আছে সেই মঠ। পরবর্তীতে এখানে মঠ স্থাপনা করেন আমাদের পরম্পরায়। আমাদের বর্তমান আমাদের 5ম আচার্য চলছে এখানে। ওনার নাম শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজজি। উনি ওনার আদর্শে আমরা সমস্ত মঠগুলোকে এখনও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করে আসছেন উনি। আমাদের এখানে দুস্থদের এবং আমাদের ভক্তদের থাকার জন্য ব্যবস্থা আছে। যারা দূর দূরান্ত থেকে আসে তারা রাত্রি যাপন করতে পারে স্বল্প মূল্যে। আর এছাড়াও এখানে প্রসাদের ব্যবস্থা আছে। আর প্রতি বৎসর আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান পরিচালনা করে থাকি। আমাদের বাৎসরিক অনুষ্ঠান আগামী 1 এবং 2 এপ্রিল আমাদের অনুষ্ঠিত হবে। এছাড়াও আমাদের গুরুদেবের জন্ম উৎসব, 5ই অগ্রহায়ণ, শিবরাত্রি, গুরু পূর্ণিমা, কৃষ্ণ জন্মাষ্টমী, বিভিন্ন অনুষ্ঠানমালা এখানে পরিচালিত হয়। আপনারা আসবেন, বেরিয়ে যাবেন। মন্দির খোলা এবং বন্ধের সময়টা? হ্যাঁ, আমাদের ভোরারতি 4টায় মন্দির খোলা হয়। দুপুর 12টা থেকে 1 ঘন্টা ভোগের পর বন্ধ থাকে। আবার 3টা থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। দীক্ষার ব্যবস্থা? হ্যাঁ, দীক্ষার ব্যবস্থা আছে যখন গুরুদেব এখানে উপস্থিত থাকেন, কারণ আমাদের গুরুদেব বিভিন্ন জায়গায় ওনাকে পরিক্রমা করতে হয়। যখন এখানে থাকেন তখন দীক্ষা হবে। যে থাকবার কথাটা বললেন, যে স্বল্প মূল্যে কিরকম চার্জ? এগুলো আসলে আমাদের যারা দূর দূরান্ত থেকে আসে বিশেষ করে ওদের জন্য ব্যবস্থাটা থাকে। বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে প্রচুর ভক্ত আমাদের এখানে আসেন।
এসে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট এবং তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যায়। তো আমাদের এখানে মূলত নির্ধারিত কোনো চার্জ থাকে না, তারপর আমরা স্বল্প 250 টাকা এখন একটা ধার্য করা আছে, ওদের থাকা খাওয়ার সময় 250 টাকা করে নেয়। এমনি যদি লোকালি কোনো বয়স্ক লোক আসেন, হ্যাঁ, আমাদের ঘর খালি থাকলে আমরা অবশ্যই তাকে দিই। কোনো আই কার্ড বোধের সঙ্গে আই কার্ড, আধার কার্ড, একটি প্রমাণপত্র আমাদের প্রয়োজন হয়। ভোগ প্রসাদ আমাদের দুপুরে 1টায় ভোগ প্রসাদ, আর রাত্রে 9টায়। আচ্ছা আচ্ছা, ভালো থাকবে। মন্দিরে মধ্যাহ্ন আরতি শুরু হতে চলেছে। চলুন মধ্যাহ্ন আরতি দেখে নেওয়া যাক। পূজা শেষে প্রসাদ বিতরণ হলো। প্রসাদ আমিও পেলাম। আচ্ছা, ভোগ প্রসাদ নেওয়ার ঘন্টা পড়ে গেল। তো আমরা রান্নাঘরের সামনেই দাঁড়িয়ে আছি। তো রান্নাঘরে ঢুকবো। এই হচ্ছে রান্নাঘর। এখানে থালা রাখা থাকে, থালা নিজেদের ধুয়ে নিয়ে ঢুকতে হবে। ভোগ প্রসাদ খাওয়া গেল, অপূর্ব ভোগ প্রসাদ। এনাদের ব্যবহারও খুব অসাধারণ। ভোগ প্রসাদে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, শিম পোস্তর তরকারি আর পায়েস। ভোগ প্রসাদের কুপন মূল্য 50 টাকা মাত্র। এখানে টয়লেটের ব্যবস্থা আছে আর থাকবারও ব্যবস্থা আছে, সামান্য চার্জের বিনিময়। তবে থাকবার ব্যবস্থাটা জেনারেলি ভক্তদের জন্য। তবে যদি কেউ এসে পড়েন, ওনারা দূর থেকে কেউ আসলে ওনারা এখানে থাকতে দেবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন। লাইক একটা ভিডিওর পক্ষে খুব অমূল্য। ভিডিওটাকে শেয়ার করবেন অজস্র, যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। কমেন্ট করবেন প্লিজ। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।